লঞ্চ বাসে নেই স্বাস্থ্যবিধি মানার বালাই, আদায় হচ্ছে অতিরিক্ত ভাড়া। ভাড়া ঠিকই বাড়াইছে কিন্তু লোক কম নিতেছে না। 60% ভাড়া বাড়াচ্ছে কিন্তু যাত্রী সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। গতকালকেও আমি ভোগান্তির শিকার হয়েছি, প্রায় 1 ঘন্টা দাঁড়ায় থেকে বাস পাইছি, পল্টন থেকে উঠতেই পারি না। 60% অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে জোরপূর্বক। করোনায় আজ সর্বোচ্চ প্রায় 6,500 আক্রান্ত, মৃত্যু 59, হাসপাতালে খালি নেই আইসিইউ এবং শয্যা। হাসপাতালের বেড বাড়িয়ে আমরা কিন্তু রোগী সংকলন করতে পারবো না। যদি রোগী যেখানে উৎপত্তি হচ্ছে, উৎপত্তি স্থলগুলোকে যদি আমরা বন্ধ না করি। আসতে পারে কঠোর বিধিনিষেধ, আভাস প্রধানমন্ত্রীর। প্রথমে করোনা ভাইরাস যখন দেখা গেল, যেভাবে আমরা সবকিছু নিয়ন্ত্রণে করেছিলাম, আমরা সেইভাবেই আবার আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। ইতিমধ্যে কিছু নির্দেশনা আমরা দিয়েছি এবং ধীরে ধীরে আমরা চেষ্টা করে যাচ্ছি এটাকে নিয়ন্ত্রণে আনতে, কিন্তু সেই ক্ষেত্রে জনগণের সহযোগিতা দরকার। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কোভিড-19 পরিস্থিতি নিয়ন্ত্রণে বইমেলা ও পর্যটন কেন্দ্র বন্ধের আহ্বান পরামর্শক কমিটির। 14 এপ্রিল পর্যন্ত বন্ধ কক্সবাজার, 371টি ইউনিয়নে নির্বাচন স্থগিত। করোনায় বাধাগ্রস্ত হবে না পদ্মা সেতুর কাজ, মানা হচ্ছে স্বাস্থ্যবিধি। বর্ষার শেষে সড়কে পিচ ঢালাই, 2022-এর মার্চেই খুলে দেওয়ার আশা। পর্দা উঠল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের, প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধন। অংশ নিচ্ছেন 5,500 অ্যাথলিট। লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় হলেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। সদরঘাটের প্রতিটি লঞ্চের ডেকে যাত্রী তোলা হয়েছে ঠাসাঠাসি করে। সামাজিক দূরত্বের নির্দেশনা থাকলেও তা মানেননি কোনো লঞ্চের মালিক। এতে ক্ষুব্ধ যাত্রীরা। সরকারি নির্দেশনা অনুযায়ী কথা ছিল বৃহস্পতিবার থেকে প্রত্যেকটি লঞ্চ ছাড়বে অর্ধেক যাত্রী নিয়ে, কিন্তু সরেজমিনের চিত্র পুরোপুরি উল্টো। সদরঘাট ঘুরে দেখা যায় প্রত্যেকটি লঞ্চের ডেকে যাত্রী তোলা হয়েছে ঠাসাঠাসি করে। প্রত্যেক যাত্রীর পাশে জায়গা ফাঁকা রাখার নির্দেশনা থাকলেও তা মানেননি কোনো লঞ্চের মালিক, যাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান যাত্রীরা। ভাড়া বাড়ানো হয়েছে কিন্তু সে অনুযায়ী সিট খালি নেই। 2 জনের সিটে 1 জন নেওয়ার কথা ছিল, এখন তো প্রতি সিটই লোক মানুষ দিতে আছে আগের মতন, কিন্তু ভাড়া আমার করতে বাড়াই নিব। তাদের সংখ্যা গাদাগাদি করে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ডেকে এভাবে যাত্রী নেয় লঞ্চ থেকে উল্টো করোনা ছড়াতে পারে। আগে যেরকম নিচ্ছে যাত্রী, আজকেও সেরকমই নিতেছে। গায়ের উপরে গায়ে কোনো ফাঁকা নেই, সব স্থানে যাত্রী দিতেছে। এই যে আপনারা দেখেন, এই যে সব স্থানে যাত্রী আছে, এতে তো করোনা নিয়ন্ত্রণ করা কোনো যাবে না। বিএডব্লিউটি বলছে নির্দেশনা মানাতে ম্যাজিস্ট্রেট সহ মাঠে রয়েছেন তারা। শুক্রবার থেকে ডেকে রং করে সিট নির্দিষ্ট করে দেওয়া হবে বলেও জানায় সংস্থাটির সদরঘাটের ট্রাফিকের প্রধান। প্রতিটা লঞ্চের মাস্টার এবং মালিককে আমরা নির্দেশনা দিয়েছি, তারা আমাদের আইন মেনে চলবে এবং ডেকে 50% যাত্রী নিবে। কেবিনের যাত্রী যা আছে তা নিতে পারবে এবং যে সকল লঞ্চে চেয়ার সিস্টেম আছে সেখানে আমরা একটা সিট পর আমরা ক্রস দেওয়ার ব্যবস্থা নিয়েছি। পুরোপুরি সাফল্য নিতে আমাদের 2-1 দিন সময় দিতে হবে। প্রতিদিন ঢাকা থেকে দেশের 22টি জেলায় অর্ধশতাধিক লঞ্চ ছেড়ে দেয়। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাসে অর্ধেক যাত্রী বহনের নির্দেশনার কারণে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে যানবাহনের সংকটে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এই মুহূর্তে রাজধানী ফার্মগেটে আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন। সরাসরি চলে যাব তার কাছে। মামুন, রিচার্ড, স্বাভাবিক সময়ে আমরা রাজধানীর ফার্মগেটে যে পরিমাণ যাত্রী উপস্থিতি দেখতে পাই রাত 9টার দিকে, এখন কিন্তু সেই সংখ্যা কয়েক গুণ বেশি। অর্থাৎ আমরা দেখেছি যে সন্ধ্যার পর থেকে কিন্তু যাত্রী চাপে এলাকায় কমতে থাকে, কিন্তু এখন আমরা দেখছি যে শত শত যাত্রী এখনও এই রাজধানীর ফার্মগেটে বাসের অপেক্ষায় তারা দাঁড়িয়ে রয়েছেন। এবং যে বাসগুলো বাংলা মোটর
এবং কারওয়ান বাজার হয়ে এই ফার্ম গেটে আসছে, সেই বাসগুলোর অধিকাংশেরই কিন্তু অর্ধেক আসনের একটিও ফাঁকা না থাকার কারণে সেগুলো এখানে দাঁড়াচ্ছে না। আর যেগুলোর অর্ধেক আসনের কয়েকটি সিট ফাঁকা থাকছে, সেই বাসগুলো এখানে এসে দাঁড়ালে তাতে কিন্তু হুমড়ি খেয়ে পড়ছেন এখানে অপেক্ষমান যাত্রীরা। তারা ওঠার চেষ্টা করছেন যে কোনোভাবে। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে বাসে ওঠার সময় যে সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধির যে বিষয়টি, তা কিন্তু পুরোপুরি শতভাগ উপেক্ষিত থাকছে এখানে। আর যারা এখানে রয়েছেন তারা বলছেন যে তারা বাড়তি ভাড়া দিয়ে হলেও তাদের গন্তব্যে পৌঁছাতে চান, কিন্তু কোনোভাবেই তারা ফার্মগেট থেকে বাসে উঠতে পারছে না। বিশেষ করে মহিলারা পড়েছেন আরও বড় বিপাকে। তারা বলছেন যে পুরুষরা হুড়োহুড়ি করে উঠতে পারলেও তারা কিন্তু উঠতে পারছে না, তাই তাদের অপেক্ষার সময় আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আর করোনা ভাইরাস সংক্রমণের শুরুর দিকে আমরা যেমনটা দেখেছিলাম যে বাসে ওঠার সময় হাতে স্যানিটাইজার দেওয়া হতো, সে ধরনের কোনো উদ্যোগও কিন্তু আমরা এখানে দেখিনি। রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা বিআরটিসির বাসে আমরা দেখেছি যে অনেকাংশেই কিন্তু অমান্য করা হচ্ছে অর্ধেক আসনে যাত্রী নেওয়ার এই নিয়মটি। এছাড়া যে সরকারি স্টাফ বাসগুলো রয়েছে তার প্রত্যেকটিতে আমরা কিন্তু দেখেছি যে প্রত্যেকটি আসনেই কিন্তু তারা যাত্রী বহন করছেন। তো এইখানে রাজধানীর ফার্মগেটে যারা অপেক্ষা করছেন তাদের কিন্তু কেউ অপেক্ষা করছেন 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ বা তারও অনেক বেশি সময় ধরে এখানে অপেক্ষা করছেন। আর এইখানে যে এখন যে বাসগুলো আসছে তার অধিকাংশেরই কিন্তু অর্ধেক আসনে যাত্রী নেওয়া থাকছে বাংলা মোটর এবং কারওয়ান বাজার এলাকা থেকে। এই কারণে এখানে যারা অপেক্ষা করছেন তাদের বিপত্তি আরও বেশি। এছাড়া রাইড শেয়ারিং বন্ধ থাকার কারণে অফিস ফেরতরা পড়েছেন আরও একটু বিপদে, কেননা তারা বলছেন যে রাইড শেয়ারিং চালু থাকলে তারা হয়তো মোটর সাইকেলে করে তারা গন্তব্যে যেতে পারতেন, কিন্তু যেহেতু সেটি বন্ধ তাই বাসই তাদের একমাত্র ভরসা। আর সেই বাসের জন্যই তারা এখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন, তারপরেও কিন্তু তারা উঠতে পারছেন না কোনোভাবেই। রিচার্ড, যানবাহন সংকটে ভুগছেন সাধারণ নগরবাসী, তারই সবশেষ খবরাখবর জানাতে রাজধানী ফার্মগেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন। করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে আছেন আমাদের আরেক সহকর্মী রাশেদ বাপ্পি। বিস্তারিত জানবো তার কাছে। বাপ্পি, আশঙ্কা করা হচ্ছে ভয়াবহ পরিস্থিতির, প্রশাসনও অবশ্য সেটি বলছে। আপনার কাছে পরিসংখ্যানিক আসলে কি কি তথ্য আছে আমাদেরকে যদি জানান। ধন্যবাদ রিচার্ড, আপনি বললেন সময় যত গড়াচ্ছে সংখ্যা ততই বাড়ছে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বলা চলে এক প্রকার অপ্রতিরোধ্য হয়ে উঠছে মহামারী করোনা। আমরা দেখছি প্রতিদিনই কিন্তু শনাক্তের রেকর্ড ভাঙছে। এ সংক্রান্ত একটি প্রতিবেদন আছে আমার হাতে, প্রতিবেদনটি দেখে আসছি। জ্বর ও সর্দি নিয়ে প্যারালাইসিসে আক্রান্ত 70 মাকে নিয়ে দুদিন ধরে হাসপাতাল ঘুরছেন 2 সন্তান। অবশেষে হুইল চেয়ার না পেয়ে চেয়ারের হাতল ধরে নিয়ে আসেন নমুনা পরীক্ষা করাতে। এই চিত্র এখন বেশিরভাগ হাসপাতালের। আমি তো এখনো তো বাট সময় আছে 12:30, আরো আধা ঘন্টা আছে, কেন আপনার ফর্মটা দিচ্ছেন না? হতে দেওয়া যাবে না, হতে এটা ওখান থেকে কালেকশনে যেটা হয়েছে হতে এটাই হতে, যদি আপনার যদি হতে বেশি তাড়াহুড়া থাকে আপনি হতে স্পেশালি হতে আপনি বাদ থেকে করেন। গেল 4 মাসের তুলনায় গত 1 সপ্তাহে করোনার সংক্রমণ বেড়েছে দ্বিগুণ। ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকার হাসপাতালগুলোতে করোনার রোগীর ভিড় বাড়ায় তৈরি হয়েছে জটিলতা। পরীক্ষার পাশাপাশি আইসিইউ সহ শয্যা পাওয়া নিয়ে ভোগান্তিতে রোগীরা। 100 জনের বেশি তারা করাবেই না, এরকম করে করে হয়রানি করতেছে। আমি আমার মেয়েকে কালকে লাইনে দাঁড়াই জোর জবরদস্ত একটা ফর্ম নিয়েছি, আজকে আমার হাজবেন্ডকে নিয়ে আসছি, তাকেও সেই একই অবস্থা, কিন্তু আমি অসুস্থ, আমাকে ফর্ম দেয়নি। আইসিইউ বেড দিতে পারবে না, কারণ 15 লিটার তো বেশি অক্সিজেন এখানে নর্মালি থাকে না, ওটা তো আইসিইউতে যেতে হয়, তখন আইসিইউ ব্যবস্থা করতে পারবে না, ওরা সরাসরি বলে দিচ্ছে। প্রতিদিন হাসপাতালে রোগী ভর্তির ঊর্ধ্বগতিতে উদ্বেগ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রীর আশঙ্কা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। ইতিমধ্যেই হাসপাতালগুলো প্রায় ভরে গেছে। এটা একটা দুর্যোগময় পরিস্থিতি হচ্ছে এবং আমাদের সকলকে বুঝতে হবে যে হাসপাতালের বেড বাড়িয়ে আমরা কিন্তু রোগী সংকলন করতে পারবো না। যদি রোগী যেখানে উৎপত্তি হচ্ছে উৎপত্তি স্থলগুলোকে যদি আমরা বন্ধ না করি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। বেখেয়ালি ভাবে, অদম্য ভাবে আমরা যদি চলি তাহলে পরে আগামী দিনগুলোতে বিপর্যয় আরো নেমে আসবে। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। দর্শক দেখছিলেন প্রতিবেদনটি। বাংলাদেশে করোনা প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ পর্যন্ত করোনার সার্বিক চিত্র আমরা একটু দেখে নিতে চাই। আমরা যেমনটা জানি যে গত বছরের 8 মার্চ 3 জন রোগী শনাক্তের মাধ্যমে বাংলাদেশে করোনা নামক যে বিষবৃক্ষ জন্ম নিয়েছিল তা কিন্তু দিনে দিনে বড় থেকে আরও বড় হচ্ছে। তবে করোনা সংক্রমণ শুরুর পর থেকে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতার পর আমরা দেখেছি যে জুলাইয়ে এসে কিন্তু 4000 ছাড়ায়। এর পরবর্তীতে সময়গুলোতে দেখেছি আমরা ওঠানামার মধ্যে ছিল, কিন্তু এবছরের 29 মার্চ থেকে প্রতিদিনই শনাক্ত হচ্ছে কিন্তু
5,000-এর বেশি রোগী। এবং আজকের অবস্থা যদি আমরা বলি, সেটি কিন্তু বাংলাদেশে একটি রেকর্ড সংখ্যক শনাক্ত হয়েছে, 6,469 জন। এটি কিন্তু অবশ্যই শঙ্কার বিষয়। আমরা একটু দেখে নিতে চাই সারা দেশে শনাক্ত, যেটি আমরা বললামই 24 ঘন্টায় 6,469 জন। তবে এ পর্যন্ত শনাক্ত হয়েছে সারা দেশে মোট 6,17,764 জন রোগী। অর্থাৎ বলাই চলে করোনার সংক্রমণের হার ঠিক এই পর্যায়ে কিন্তু বেড়েই চলেছে। আমরা একটু বিগত 2 মাসের সার্বিক চিত্র দেখতে চাই। বিগত 2 মাস অর্থাৎ ফেব্রুয়ারি এবং মার্চের যদি আমরা তুলনামূলক চিত্র দেখি, সেটি কিন্তু অবশ্যই আতঙ্কের একটি চিত্র। আমরা দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারিতে আক্রান্ত হয়েছিলেন 7,654 জন, কিন্তু মার্চে এসে সেটি কিন্তু 65,871 জন, অর্থাৎ 58,000-এরও বেশি কিন্তু বেড়েছে। এবং মৃত্যুর সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 400-রও বেশি, অর্থাৎ এই মার্চে এসে। অর্থাৎ সার্বিক অবস্থা কিন্তু প্রতিনিয়তই ভয়াবহ পরিণতির দিকে আগাচ্ছে। সারা দেশে মৃত্যুর সংখ্যা যদি দেখি, গত 24 ঘন্টায় মারা গিয়েছেন 59 জন রোগী এবং এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা পৌঁছেছে 9,105 জন। এবং আমরা দেখেছি যে বিভাগীয় যে শহরগুলো, এর মধ্যে সবথেকে বড় শহর রাজধানী ঢাকা এবং চট্টগ্রামে কিন্তু আক্রান্তের সংখ্যাও বেশি। একই সঙ্গে আমরা দেখছি মৃত্যুর হারেও কিন্তু বা সংখ্যার দিক দিয়েও কিন্তু ঢাকা এবং চট্টগ্রামে এগিয়ে আছে। আমরা দেখতে চাই ভ্যাকসিন আপডেট। আমরা জানি বিশ্বের অনেক দেশ এখন পর্যন্ত ভ্যাকসিন পায়নি, সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু ভ্যাকসিন পেয়ে সেই ভ্যাকসিন গ্রহণও করছে, মানুষজন কিন্তু ভ্যাকসিনের জন্য নিবন্ধনও করছে। আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি ভ্যাকসিনের নিবন্ধন করেছে 68 লাখেরও বেশি মানুষ এবং ভ্যাকসিন গ্রহণ করেছে প্রায় বলা যেতে পারে 54 লাখের মতো মানুষ। অর্থাৎ ভ্যাকসিনের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের অগ্রগতি অভাবনীয়। একটু জানিয়ে রাখি যে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে সরকারের নীতি নির্ধারণী মহল, অর্থাৎ আমরা দেখেছি আজকে স্বাস্থ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী সবার পক্ষ থেকে কিন্তু ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। অর্থাৎ এই পরিণতি যখন আমাদের, তখন কিন্তু আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সকল নিয়মকানুন মেনে চলতে হবে এবং একই সঙ্গে যাতে অপ্রয়োজনে জনসমাগম যাতে তৈরি না হয়, সেই বিষয়টি কিন্তু আমাদেরকে নজরে রাখতে হবে। রিচার্ড, এই ছিল আমার কাছে করোনার সার্বিক চিত্র। বাপি, আপনি যেভাবে ভয়াবহ চিত্রপটটা আমাদের সামনে তুলে ধরলেন, তাহলে মানে এটা বলা যেতে পারে অন্তত জনসাধারণ যদি আসলে স্বাস্থ্যবিধি না মানে, কিংবা যদি এখনও এই ভয়াবহ পরিস্থিতির যে আশঙ্কা বা যে আমরা শঙ্কাটা নিয়ে আসলে সামনের দিকে এগোচ্ছি, সেই শঙ্কাটা যদি অনুধাবন করতে না পারে, তাহলে পরিস্থিতি আসলে দিনকে দিন আসলে খারাপের দিকেই যাবে এবং সেটা মেনে অবশ্যই স্বাস্থ্যবিধি পালনের আসলে বিকল্প নেই। ঠিকই বলছেন। যাই হোক, এই পরিসংখ্যানিক তথ্য আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও আপনার কাছে ফিরে আসার চেষ্টা করব। আপনাকে ধন্যবাদ। দেশে করোনা সংক্রমণ রোধে বইমেলা, বিনোদন কেন্দ্র ও সামাজিক অনুষ্ঠান বন্ধের সুপারিশ করেছে কোভিড-19 সংক্রান্ত কারিগরি পরামর্শ কমিটি। পাশাপাশি হাসপাতালে করোনা রোগীদের জন্য শয্যা ও আইসিইউ বাড়াতে পরামর্শ দিয়েছে কমিটি। এদিকে 14 এপ্রিল পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকত পর্যটকদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া 371টি ইউনিয়ন সহ 2টি সংসদীয় আসনের উপনির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার থেকে 3 দিন ধরেই দেশে করোনা শনাক্ত অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে, মৃত্যুর হারও ঊর্ধ্বমুখী। দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের বিষয়টি মাথায় নিয়ে বৃহস্পতিবার সংক্রমণ রোধে বিনোদন কেন্দ্র, বইমেলা ও সামাজিক অনুষ্ঠান বন্ধের সুপারিশ করেছে কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। হাসপাতালে করোনা রোগীদের জন্য শয্যা ও আইসিইউ বাড়ানোর পরামর্শ দিয়ে কারিগরি কমিটি বলছে, গণপরিবহন ও উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মানতে আরও সতর্ক হতে হবে। এদিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সিলেট 3, লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচন ও 11 এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া 371টি ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। একাদশ জাতীয় সংসদের 231 সিলেট 3 শূন্য আসনের নির্বাচন এটা স্থগিত করা হয়েছে। আগামী 11 এপ্রিল 2021 তারিখে অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদের 275 লক্ষ্মীপুর 2 শূন্য আসনের নির্বাচন এবং প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং ষষ্ঠ ধাপের যে পৌরসভা নির্বাচন, এটাও আমরা সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনা করে এটাও নির্বাচন কমিশন স্থগিত ঘোষণা করেছে। বন্ধ থাকবে ষষ্ঠ ধাপের পৌরসভা নির্বাচনও। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে, জোয়ারের পানির তোড়ে সাতক্ষীরার আশাশুনিতে নতুন করে বেড়িবাঁধের আরও 6টি স্থানে ভাঙন, তলিয়ে আছে শত শত বাড়ি, বিশুদ্ধ পানি ও খাবার সংকট। করোনা সংক্রমণ রোধে আগের মতো সবকিছু নিয়ন্ত্রণের আভাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের উদ্বোধনী আয়োজনে তিনি বলেন, টিকা নেয়ার পর মানুষের মধ্যে উদাসীনতা বেড়ে গেছে। শোক প্রস্তাবের উপর আলোচনা। নিয়মিত বিরতির পর বৃহস্পতিবার শুরু হলো একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় অধিবেশনের প্রথম দিনের আনুষ্ঠানিকতা। এ সময় সম্প্রতি প্রয়াত সংসদ সদস্য সহ সমাজের বিশিষ্টজনদের স্মরণে শোক প্রস্তাবের ওপর আলোচনা হয়। ভালো সংগঠন। শোক প্রস্তাবের আলোচনায় অংশ নেন সংসদ নেতা শেখ হাসিনাও। এ সময় মহামারী পরিস্থিতির বিষয়টি উঠে আসে তার কণ্ঠে। প্রধানমন্ত্রী বলেন, করোনার প্রথম ঢেউ নিয়ন্ত্রণে নেয়া ব্যবস্থাগুলো আবারও নেওয়া হতে পারে। 29শে মার্চ, 30শে মার্চ, 31শে মার্চ এমন দ্রুত বেড়ে গেছে যেটা চিন্তাও করা যায় না। আসলে আমরা যেহেতু ভ্যাকসিন দেওয়া শুরু করেছি বলে বোধহয় মানুষের মাঝে একটা বিশ্বাস জেগে গেছে কিছুই বোধহয় হবে না। কিন্তু আমি মাননীয় স্পিকার বারবার বলছিলাম যে ভ্যাকসিন নিলেও সাবধানে থাকতে হবে। প্রথমে করোনা ভাইরাস যখন দেখা গেল, যেভাবে আমরা সব কিছু নিয়ন্ত্রণে করেছিলাম, আমরা সেইভাবেই আবার আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। ইতিমধ্যে কিছু নির্দেশনা আমরা দিয়েছি এবং ধীরে ধীরে আমরা চেষ্টা করে যাচ্ছি এটাকে নিয়ন্ত্রণে আনতে, কিন্তু সেই ক্ষেত্রে জনগণের সহযোগিতা দরকার। মাস্ক পরা সহ সর্বত্র সাবধানতা অবলম্বন করার কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন সরকার প্রধান। কারণ এটা নাকের থেকে সাইনাসে আক্রমণ করে, নাকেই এটা যায় এবং নাক থেকেই এটা টেস্ট করা হয়। সেই ক্ষেত্রে সবাইকে মাস্কটা পরে থাকতে হবে। করোনা ভাইরাসের পর থেকে একবার নিয়মিত যখনই বাইরে আসে আমি একটু নাকে একটু সর্ষের তেল, একটা নাকের ভিতরে না, নাকের কাছে একটু দিয়ে রাখি। কাজে এটাও কিন্তু সবাই দিতে পারে। দেবাশিস সময়। দ্বিতীয় দফায় করোনা আঘাত হানলেও পদ্মা সেতুর কাজের গতি কমবে না বলে আশা সেতু কর্তৃপক্ষের। প্রকৌশলী ও শ্রমিক সহ প্রকল্প সংশ্লিষ্ট বেশিরভাগই এসেছেন টিকার আওতায়। মানা হচ্ছে কঠোর স্বাস্থ্যবিধি। মার্চ মাসের শেষে কাজের সার্বিক অগ্রগতি 85%। এমন গতিতে এগোলে সংশোধিত লক্ষ্যমাত্রার আগেই স্বপ্নের পদ্মা সেতুর দুয়ার খুলে যাবে আশাবাদ কর্তৃপক্ষের। প্রকল্প ঘুরে সাইফুল ইসলামের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। প্রমত্ত পদ্মায় পুরোদমে চলছে স্বপ্ন বোনার কাজ। সেতুর মূল কাঠামো নির্মাণ কাজ শেষ হয়েছে, এখন চলছে রোড স্ল্যাব বসানো অর্থাৎ সড়ক পথ নির্মাণের কাজ। বলা হচ্ছে 6.15 কিলোমিটারের পুরো সেতুর এরই মধ্যে 4.2 কিলোমিটার অংশে রোড স্ল্যাব বসানোর কাজ সম্পন্ন হয়ে গেছে। এই 4 নম্বর পিলার থেকে সামনে 7 নম্বর স্প্যান পর্যন্ত এই অংশটুকুতেই এখন পর্যন্ত রোড স্ল্যাব বসানোর কাজ বাকি রয়েছে। এছাড়াও 23, 24 ও 25 নম্বর স্প্যানের উপর রোড স্ল্যাব বসানোর কাজ এখনও বাকি। স্ল্যাব বসানোর কাজ শেষ হলেই এর উপরে প্রথমে বসানো হবে বিশেষ এক আস্তরণ। এরপর 4 ইঞ্চি পিচ ঢালাই হলেই শেষ হবে সড়ক পথের পুরো কাজ। আবার সংক্রমণ বাড়লেও থেমে নেই গতি। কঠোর স্বাস্থ্যবিধি মেনেই 3 শিফটে কাজ চলছে। মাস্ক পরে সবসময় কাজ করি, আবার সবসময় হাউসের ভিতরেই থাকি। করোনা নিয়ে কোনো ঝামেলা নেই, কারণ প্রত্যেকেই ভ্যাকসিন নিয়েছে। এ দফায় প্রস্তুতি ভালো থাকায় এখনই কাজের গতি কমানোর পরিকল্পনা নেই। আমাদের কাজের গতি আমরা আগের মতোই রেখেছি, এটা অব্যাহত আছে এবং সেই প্রস্তুতি আমাদের ওখানে হাসপাতালগুলোতে আমরা এটা রেখেছি। রিভাইজ টার্গেটে আসছে বছরের জুনের কথা থাকলেও সেতু কর্তৃপক্ষ বলছে 2022 সালের মার্চেই খুলে দেওয়া হতে পারে পদ্মা সেতু। মূল কাজের জন্য আমাদের 2022 সালের জুন পর্যন্ত সময় আমরা পেয়েছি। আমরা তো টার্গেট করেছি মার্চেই সেতুটা চালু করা। শতভাগ নিজস্ব অর্থায়নে 30,000 কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে দেশের দীর্ঘতম পদ্মা সেতু। রাশেদ লিমন, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। সাতক্ষীরার আশাশুনিতে 3 দিনেও মেরামত হয়নি জোয়ারের পানির তরে ভেঙে যাওয়া বেড়িবাঁধ, বরং নতুন করে ভাঙন দেখা দিয়েছে আরও 6টি স্থানে। পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন 4টি গ্রামের মানুষ। ভাঙন রোধে এখনও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড। সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। ভাঙন ঠেকাতে অনেকটা যুদ্ধে নেমেছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। জিওব্যাগ ও মাটি ফেলে ঠেকানো যাচ্ছে না জোয়ারের তোড়ে ভেঙে যাওয়া এ বেড়িবাঁধ। উল্টো আরও 6টি স্থানে দেখা দিয়েছে ভাঙন। কলকলিয়ে লোকালয়ে ঢুকছে পানি, ভেঙে গেছে স্থানীয় সড়ক। ভাটার সময় পানি কিছুটা কমলেও জোয়ারের পানিতে থই থই করছে আশাশুনি উপজেলার দয়ার ঘাট ও জেলেখালি সহ 4টি গ্রাম। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট ছাড়াও ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। এ অবস্থায় মানবেতর জীবন পার করছেন দুর্গতরা। আমপান ধরার থেকে যে আমাদের কি দুর্দিন,
একমাত্র আল্লাহ জানে, তাছাড়া জনগণকে জানবে না। এমনভাবে স্রোতের পানি আসছে, জোয়ারের পানি, যে বাড়িঘরগুলো বিধ্বস্ত, রাস্তাগুলো সম্পূর্ণ বিধ্বস্ত। রান্না খাওয়ার জায়গা নেই, ছেলেপিলি না খাইও দিন কাটি যাইতেছে। এই বাঁধটা যাতে পুনর্নির্মাণের জন্য আশু হস্তক্ষেপ কামনা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যাতে একটা টেকসই বেড়িবাঁধের জন্য তার জোর যাবে। দ্রুত বেড়িবাঁধ মেরামত সহ ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। খুব দ্রুতই সাহায্য এসে পৌঁছাবে এবং পানি উন্নয়ন বোর্ডের যারা আছে যে কাজটি করে ফেলতে এবং দ্রুতই তাদের মাঝে সাহায্য সহযোগিতা পৌঁছে যাবে। মঙ্গলবার দুপুরের দিকে পূর্ণিমার জোয়ারে নদীর পানি বেড়ে আঘাত হানে দরিয়াঘাট বেড়িবাঁধে। এতে বাঁধ ভেঙে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা, ধসে পড়ে প্রায় ৩০০ কাঁচা ঘরবাড়ি, ভেসে যায় অন্তত ৩৫০ মাছের ঘের। আগামী 14 এপ্রিল পর্যন্ত সমুদ্র সৈকত কক্সবাজার সহ সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এই মুহূর্তে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল, সরাসরি চলে যাব তার কাছে। রুবেল, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী 14 দিন পর্যন্ত কক্সবাজারের সকল পর্যটন স্পট বন্ধ ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে যে নির্দেশনা এসেছে সেই নির্দেশনা কার্যকরে মাঠে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। আমরা সন্ধ্যা রাত 9টার পর দেখতে পেয়েছি যে ট্যুরিস্ট পুলিশের যে সব সদস্য রয়েছে তারা কক্সবাজারের যে পয়েন্টগুলো রয়েছে সমুদ্র সৈকতের প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের সকল পয়েন্টে তারা বন্ধ করে দিয়েছে এবং কোনো পর্যটককে তারা সমুদ্র সৈকতে প্রবেশ করতে দিচ্ছে না। পাশাপাশি সমুদ্র সৈকতে লাবণী, সুগন্ধা এবং কলাতলি পয়েন্টে যে সহস্রাধিক দোকানপাট রয়েছে সেই দোকানপাটও বন্ধ করে দেওয়া হয়েছে। আসলে সবকিছু মিলিয়ে এখন অন্ধকার অবস্থা বিরাজ করছে কক্সবাজার সমুদ্র সৈকত সহ আশপাশের এলাকা। যেহেতু এখন করোনা সংক্রমণ বেড়ে চলেছে, তার কারণে কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। অন্যদিকে কক্সবাজারের জেলা প্রশাসক যে বিষয়টি জানিয়েছেন, করোনা সংক্রমণ দিন দিন বেড়ে চলেছে, যার কারণে সমুদ্র সৈকতে আশপাশে যে প্রবেশদ্বারগুলো রয়েছে সব প্রবেশদ্বারে যাতে পর্যটকরা কোনোভাবে যারা আসবেন তারা যাতে কোনোভাবে প্রবেশ করতে না পারে তার জন্য টহল জোরদার জন্য ব্যবস্থা নিয়েছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছে, পাশাপাশি ট্যুরিস্ট পুলিশও দায়িত্ব পালন করছে। অন্যদিকে কক্সবাজারও কিছু পর্যটক রয়েছে, এখানে হোটেলগুলো এখনও চালু রয়েছে। তারা এখন পর্যটকরা যারা আসে রাতে সমুদ্র সৈকত উপভোগ করতে আসেন তারাও অনেকে যেহেতু সমুদ্র সৈকতে প্রবেশ করতে পারছেন না, সেহেতু তারা হোটেল গাড়ি যুগে যারা আসছেন তারাও পুনরায় আবার হোটেলে ফিরে যাচ্ছেন। তবে যে বিষয়টি বলতে হয়, ধারাবাহিকভাবে পর্যটন স্পট রাঙ্গামাটি, খাগড়াছড়ি, 3 পার্বত্য এলাকা বন্ধ করে দেওয়ার পর আজ আবার রাত 9টার পর জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনার কারণে এই পর্যটন স্পট বন্ধ করে দেওয়া হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো রিচার্ড, এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। লঞ্চ, বাসে নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। করোনায় আজ সর্বোচ্চ প্রায় 6,500 আক্রান্ত, মৃত্যু 59। আসতে পারে কঠোর বিধিনিষেধ, আভাস প্রধানমন্ত্রীর। কোভিড-19 পরিস্থিতি নিয়ন্ত্রণে বইমেলা ও সামাজিক অনুষ্ঠান বন্ধের আহ্বান পরামর্শক কমিটির। 14 এপ্রিল পর্যন্ত বন্ধ কক্সবাজার, 371টি ইউনিয়নে নির্বাচন স্থগিত। এই ছিল রাতের সময়ে, সঙ্গে থাকুন সময়ে।